রাজধানীতে ইমারত নির্মাণ বিধিমালা মেনে নির্মিত হয়নি বেশিরভাগ ভবন, নিয়ম ভাঙার তালিকায় খোদ রাজুক। মিনিমাম কত ফিট ডিফারেন্স থাকবে সেটা আমরা নিয়ম মেনে চলি। সেই সময় তো ওই নিয়মটা ছিল, আমার মনে হয় ওটা আগে হয়েছে। এটা আইন থাকলেও নেই প্রয়োগ। প্রত্যেকটি সিটি কর্পোরেশনকে নগর পিতা অর্থাৎ ওই শহরের বাবা হিসাবে তৈরি করতে হবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছে আমি শফিক মোহাম্মদ এবং আমি কামরুল হাসান সবুজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বৌদ্ধ পূর্ণিমা, মে দিবস, শবে বরাতের লম্বা ছুটির ফাঁদে দেশ, বাস ট্রেনে কর্মব্যস্ত মানুষের শহর ছাড়ার ধুম, কক্সবাজারে হোটেল মোটেলের বুকিং শেষ। ৮ মাসেও প্রকাশিত হয়নি নারায়ণগঞ্জের ৭ খুন মামলার পূর্ণাঙ্গ রায়, স্বজনদের হতাশ, রায় দ্রুত কার্যকরের আশ্বাস অ্যাটর্নি জেনারেলের। গাজীপুর সিটি কর্পোরেশনকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দুই দলের মনোনীত মেয়র প্রার্থীর, নির্বাচিত হলে বাস্তবায়নের অঙ্গীকার। রাজশাহীতে ক্লিনিকে ভুল চিকিৎসায় 10 মাস বয়সী শিশুর মৃত্যুর অভিযোগ, বাকবিতণ্ডার জেরে স্বজনদের মারধর। এবং 2 কোরিয়ার অংশগ্রহণে শুরু হলো ঐতিহাসিক আন্তঃকোরীয় সম্মেলন, 65 বছরের তৃতীয় বৈঠক। সরকারি কয়েকদিনের ছুটি কাটাতে অনেকেই সপরিবারে ঢাকা ছাড়ছেন। কেউ ছুটছেন বাড়িতে, কেউ বা আবার ছুটছেন ছুটি উপভোগ করে রওনা হয়েছেন বিভিন্ন পর্যটন এলাকায়। বৃহস্পতিবার রাত থেকে রাজধানীর রেল স্টেশন, বাস স্ট্যান্ডে ছিল যাত্রীদের ভিড়। লম্বা ছুটির ফাঁদে পড়ায় অনেকেই নির্দিষ্ট গন্তব্যের টিকিট পাচ্ছেন না বলেও অভিযোগ করেছেন যাত্রীরা। তবে সংশ্লিষ্টরা বলছেন যাত্রী চাপ বেশি হওয়ায় অধিকাংশ টিকিট আগেভাগে বিক্রি হয়ে গেছে। টানা সরকারি ছুটি আজ থেকে 5 মে পর্যন্ত। 9 দিন ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি 4 দিন, বৌদ্ধ পূর্ণিমা, মে দিবস এবং শবে বরাতের ছুটিও রয়েছে। এর মধ্যে শুধু সোমবার ও বৃহস্পতিবার ছুটি নিলেই একটানা কাটাতে পারবেন 9 দিনের ছুটি। তাই এই 2 দিনের ছুটি নিয়ে রাজধানী ছাড়ছেন কর্মব্যস্ত নগরের মানুষ। অনেকদিন পর দাদুর বাড়ি যেতেছি, এত টানা বন্ধ, খুব ভালো লাগতেছে। অনেক লম্বা একটা ছুটি, তাই আমরা 3 ফ্যামিলি মিলে আমরা যাওয়ার শ্বশুর বাড়ি যাচ্ছি। ভাই বোন আছে, ভাগ্নি আছে, ভাস্তি আছে। আমি দীর্ঘদিন পর বাড়ি যাচ্ছি, আমি তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। লম্বা ছুটিতে রাজধানী থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রা করা মানুষের খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী সাদিকুর রহমান এবং গাবতলী বাস টার্মিনালে আছেন রিপোর্টার আহমেদ সালেহিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই যাব সাদিকের কাছে। সাদিক, শফিক, আপনি জানেন যে আসলে এই যে দীর্ঘ 9 দিনের ছুটি পেয়েছে সরকারি চাকরিজীবীরা এবং 4 দিনের সাপ্তাহিক ছুটি এবং অন্য আরো 3 দিনের বিভিন্ন ছুটি রয়েছে এবং পাশাপাশি আরো 2 দিন ছুটি, মোট 9 দিনের ছুটি নিয়ে তারা ঢাকা থেকে তাদের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু এখানে ট্রেন যোগে কিন্তু যাত্রীরা বাড়ি যাচ্ছে। এখন একটা বিষয় জানিয়ে রাখি যে এই পর্যন্ত সকাল থেকে 2টি ট্রেন ছেড়ে গেছে। একটি হচ্ছে পারাবত এবং আরেকটি হচ্ছে 11 সিন্দুর ছেড়ে গেছে আপনার কিশোরগঞ্জের উদ্দেশ্যে এবং পারাবত সিলেটের উদ্দেশ্যে। এখন একটা বিষয় জানিয়ে রাখি যে গত কয়েকদিনে যেরকম ট্রেনের যাত্রীদের যেমন চাপ ছিল তার থেকে কিন্তু এখন কিছুটা বেশি, যদিও ঈদ এবং পুজোয় যে ছুটিগুলোতে আমরা যতটা বেশি ভিড় দেখা যায় সেটা দেখা যাচ্ছে না, তারপরে কিন্তু এই দীর্ঘ ছুটির কারণে অন্যান্য দিনের তুলনায় কিন্তু কিছুটা বাড়তি যাত্রীদের চাপ এখানে দেখা যাচ্ছে। কেননা আমি জানিয়ে রাখি যে ট্রেনকে অনেকেই বেছে নিয়েছে। আমি কথা বলেছিলাম যে বিশেষ করে মহাসড়ক সহ বিভিন্ন রাস্তায় কিন্তু এই যানজট যে এটা এই দুর্ভোগ
দুর্ভোগে পড়তে যেন না হয়, তাদের দুর্ভোগকে এড়িয়ে তারা এই ট্রেন যোগে বাড়ি যাওয়ার জন্য অনেকে এখানে ভিড় জমিয়েছেন। এবং দেখতে পাচ্ছেন যে এখানে একটি ট্রেন দাঁড়িয়ে আছে, তিস্তা এক্সপ্রেস ট্রেন। এটি ময়মনসিংহ হয়ে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পথে গফরগাঁও এখানে থামবে। এবং আরেকটি ট্রেন কিছুক্ষণ আগে, এখন থেকে 5 মিনিট আগে কিন্তু ছেড়ে গেছে, মহানগর প্রভাতী একটি ট্রেন, সেটা চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এবং আরেকটু বিষয় জানিয়ে রাখি যে সপ্তাহের বিভিন্ন সময় বিভিন্ন দিন কিন্তু বিভিন্ন ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকে, সেই হিসাবে লালমনি এক্সপ্রেস ট্রেন আজকে বন্ধ থাকবে। এবং তুর্না একটি ট্রেন রয়েছে, যে সেই ট্রেনটি কিন্তু আজকে সুবর্ণ ট্রেন চট্টগ্রামগামী, সেই ট্রেনটি কিন্তু আজকে বন্ধ থাকবে। এছাড়া যাত্রীদের কথা যদি বলতে চাই, যে টিকিট পেতে কিন্তু কোনো দুর্ভোগে পড়তে হচ্ছে না। এবং লাইনে অনেককেই দাঁড়াতে দেখেছি, লাইনে দাঁড়িয়ে সঠিক সময়ে তাদের গন্তব্য উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনের জন্য টিকিট পেয়েছেন এবং অগ্রিম টিকিট অনেকে নিয়েছেন। আসলে এই বাসে অনেক যাত্রী কিন্তু বিভিন্ন গন্তব্যে ছেড়েছে। গাবতলীতে আছেন আমাদের সহকর্মী আহমেদ সালেহিন, বাড়িফের মানুষের কথা জানতে, তাদের সেখানে চিত্র জানতে সরাসরি তার কাছে চলে যাচ্ছি। সাদিক, ধন্যবাদ। এই মুহূর্তে যে আমি রয়েছে যে গাবতলী বাস টার্মিনাল এলাকায়, যেখানে থেকে আসলে ঘরমুখ মানুষ আসলে তারা লম্বা একটা ছুটি পেয়েছেন, তারা বাড়ি ফিরছেন। এবং এছাড়াও কিন্তু রয়েছে যে শুধু বাড়ি ফেরাই নয়, অনেকে যাচ্ছেন আসলে পর্যটন এলাকাগুলিতে, ঢাকার বাইরে যে ধরনের পর্যটন এলাকাগুলি রয়েছে সেসব জায়গাতেও কিন্তু তারা দেখেছে যে সকাল থেকে ভোর থেকেই সেসব ঢাকাবাসী যারা রয়েছেন, যারা ঢাকায় থাকেন, অস্থায়ীভাবে থাকেন, যারা কর্মব্যস্ত মানুষ, যারা এখানে তাদের বিভিন্ন কাজ বা পড়াশোনা বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ঢাকায়, এবং তাদের বাড়ি হচ্ছে গ্রামে, কিংবা যারা ঢাকাও থাকেন অনেকে বাড়ি ফিরছেন, কেউ যাচ্ছেন পর্যটন এলাকাগুলিতে, যেখানে আসলে এই লম্বা ছুটিটা কাটিয়ে তারা হচ্ছে এই রাজধানীর যে আসলে একটি কর্মব্যস্ত সময় পার করে থাকেন বছরের পুরোটি সময় জুড়েই, কিছুটা যখন ছুটি পেয়ে থাকেন এই রাজধানীবাসী, কিছুটা ফুরসতের কারণে আসলে মূলত তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। সেইগুলি কিন্তু আমরা দেখেছি এবং অনেকের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে এই লম্বা ছুটিতে তারা একটু তাদেরকে নিজেদেরকে একটু পরিপাটি করার জন্য বা এই কর্মব্যস্ত নগরী থেকে তাদেরকে একটু দূরে রাখার জন্য তারা কোথাও ঘুরতে যাচ্ছেন, কিংবা তারা বাড়ি যাচ্ছেন, তারা স্বজনদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, যে যেখানে পারছেন সাথে দেখা করতে যাচ্ছেন ঢাকার বাইরে থেকে। এবং ভোর থেকে কিন্তু দেখছি যে এখানগুলো উপচে পড়া ভিড় গাবতলী বাস টার্মিনাল এলাকায় রয়েছিল। এবং অনেকে কিন্তু বলছিলেন যে বাসের টিকিট প্রাপ্তির ক্ষেত্রেও তাদের কিছু সমস্যা হচ্ছিল। আসলে এই ছুটির কারণে অনেক আগে থেকেই অগ্রিম টিকিট বিক্রি হয়ে যায়, এবং অনেকে আজ এসেছেন টিকিট কাটার জন্য, কিন্তু অনেকে টিকিট পাচ্ছেন না। এবং যারা টিকিট পাচ্ছেন তারাও কিছু অভিযোগ করছেন যে এখানে আসলে টিকিটের মূল্য কিছুটা একটু বাড়তি নেওয়া হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে কিছু টিকিট বাড়তি টাকা নেওয়া হচ্ছে, কিন্তু কাউন্টারে যে যারা রয়েছেন বা বাসের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে আসলে এই ধরনের অভিযোগ আসলে সত্য নয়, এবং বাসের চাপ আসলে যে ধরনের যে চাপ থাকার কথা ছুটি অনুযায়ী, সেই চাপ কিন্তু আসলে তারা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন না বলে বাস মালিকরা, বাসের যে কর্তৃপক্ষ রয়েছে, পরিবহন কর্তৃপক্ষ, তারা কিন্তু বলেছেন। তো এই ছিল গাবতলী বাস টার্মিনাল এলাকায় আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। তো আমরা এখন চলে যাচ্ছি, স্টুডিওতে রয়েছেন আমাদের শফিক। এই ছিল আমার কাছে সর্বশেষ। লম্বা ছুটিতে রাজধানী ছাড়ছে নগরবাসী, এবং সেই খবরাখবরই গাবতলী বাস টার্মিনাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহমেদ সালেহিন, এবং এর আগে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাদিকুর রহমান। একইভাবে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে ফিরছেন অনেকে, কেউ আবার ছুটি কাটাতে যাচ্ছেন পর্যটন এলাকায়। যাত্রাপথের খবর জানাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আছেন আমাদের সহকর্মী কমল দে, এবং রাজশাহী রেলওয়ে স্টেশনে আছেন সাইফুর রহমান রকি। প্রথমেই চলে যাচ্ছি কমলদের কাছে। কমল। ধন্যবাদ শফিক। বন্দরনগরী চট্টগ্রাম থেকে যেসব ট্রেন বিভিন্ন গন্তব্যের দিকে ছেড়ে যাচ্ছে, প্রতিটি ট্রেনে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড়। আর এর মূল কারণ হলো মাঝে দুদিনের বিরতি দিয়ে টানা 7 দিনের বন্ধ। আপনারা জানেন আজ থেকে সেই বন্ধ শুরু হয়েছে, এবং সে বন্ধ চলবে আগামী 5 মে পর্যন্ত। এর মাঝে শুক্র শনিবার যেমন বন্ধ রয়েছে, তেমনি রয়েছে বুদ্ধ পূর্ণিমার বন্ধ, এবং রয়েছে পবিত্র শবে এবং মহান মে দিবস। এই সব বন্ধ মিলিয়ে আসলে সবাই নগর ছাড়তে শুরু করেছে। আমরা দেখেছি সকাল থেকে চট্টগ্রাম থেকে ঢাকার
ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সুবর্ণ এক্সপ্রেস কিংবা ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস অথবা যে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া কিছুক্ষণের প্রতি ছেড়ে যাবে চট্টগ্রাম এক্সপ্রেস, সবগুলো ট্রেনে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড়। তো বিশেষ করে তারা যারা আসছেন, আবার আরেকটি বিষয় লক্ষণীয় ছিল, ঢাকা বা সিলেট থেকে যেসব ট্রেন চট্টগ্রামে পৌঁছেছে সেসব যাত্রীদের ভিড় ছিল। তারা বলছে তারা মূলত যে দীর্ঘ ছুটি, সেই ছুটি কাটাতে তারা চট্টগ্রাম আসছে। শুধু চট্টগ্রাম নয়, এখান থেকে তার ট্রেন যে চট্টগ্রাম আসার পর অনেকে আবার কক্সবাজার বা বান্দরবান রাঙ্গামাটির দিকেও চলে যাচ্ছেন। এক্ষেত্রে আপনার জন্য নিরাপদ বাহন হিসেবে তারা বেছে নিয়েছে এই রেল যোগাযোগকে। তো বলা চলে যে গত আগামী 7 দিনের যে বন্ধ, সে বন্ধটি মূলত আপনারা জানেন যে আমাদের দীর্ঘ বন্ধ পাওয়া যায় বাংলাদেশে মূলত ঈদের সময়, কিন্তু ঈদের আগে অর্থাৎ ঈদের আগে রোজা শুরুর আগে এই যে দীর্ঘ বন্ধ, সে বন্ধটি তারা উপভোগ করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছেন। আগেও তো আমরা দেখি ঈদের বন্ধ যেগুলো হয় সেখানে হয়তো তারা পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করে, কিন্তু এবার পরিবার পরিজন নিয়ে তারা আসছেন অন্য ছুটি, অর্থাৎ ছুটির যে আনন্দ, সে আনন্দটি উপভোগ করার জন্য। এর মাঝে তারা বিশেষ করে দর্শনীয় স্থানের দিকে যাওয়ার প্রতি আগ্রহটা সবচেয়ে বেশি। এর মাঝে আমরা দেখেছি দেশের বিভিন্ন স্থানে যেসব ট্রেন এখন চট্টগ্রামে আসছেন, তারা মূলত এখান থেকে তারা চট্টগ্রাম নামবেন, চট্টগ্রাম নেমে তারা কক্সবাজার, বান্দরবান এবং রাঙ্গামাটি সহ বিভিন্ন এলাকা তারা ছড়িয়ে যাবেন। তো সবগুলি ট্রেন যেমন উপচে পড়া যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে, ঠিক তেমনি যেতগুলো ট্রেন চট্টগ্রামে আসছে সেগুলি তো অধিকাংশতে ছিল উপচে পড়া যাত্রীদের ভিড়। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে যে সর্বশেষ। এখন আমরা চলে যাবো রাজশাহীতে, সেখানকার খবর জানার জন্য সহকর্মী রকির কাছে। কমল, আপনাকে ধন্যবাদ। আসলে দীর্ঘ একটি ছুটি অনেক অবসান আসলে মেটাচ্ছে সাধারণ যাত্রীদের, এমনটাই আসলে বলছেন এখানকার যাত্রীরা। আমরা সকাল থেকে ঘরমুখ বিভিন্ন ট্রেনের যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন আসলে সচরাচর এত বড় দীর্ঘ একটি ছুটি কিন্তু ঈদ বা পুজো এরকম বড় ধরনের কোনো উৎসব ছাড়া পাওয়া যায় না। এখন উৎসবেও আসলে এত বড় একটি ছুটি কিন্তু মেলা দায়। তো সেই জায়গা থেকে যখন এই ছুটিটি পেয়েছেন তারা, তখন এই ছুটিটি তারা পরিবার পরিজনের সাথে কাটাতে চাচ্ছেন এবং কোনোভাবেই মিস করতে চাচ্ছেন না এই দীর্ঘ ছুটিটি। মূলত আমরা রাজশাহী রেল স্টেশনে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর যাত্রীরা এখন অপেক্ষমান আছে। এর আগেও সকাল থেকে বিভিন্ন ট্রেন ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যে, সেই ট্রেনগুলোতে আমরা দেখেছি উপচে পড়া ভিড়। বিশেষ করে রেল কর্তৃপক্ষ যেটি বলছেন, হঠাৎ করেই আসলে ঘরমুখ মানুষের চাপ বাড়ায়, তাদেরও কিন্তু টিকিট দিতে হিমশিম খেতে হচ্ছে। অনেকে দাঁড়িয়ে তাদের গন্তব্যে যেতে হচ্ছে, অনেকে হয়তো বিকল্পভাবেও কিন্তু ট্রেনে সিট না পাওয়ার কারণে বিকল্পভাবে তাদের গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো এইভাবেই আসলে ঈদের একটি আমেজ কিন্তু ছড়িয়ে পড়েছে এই দীর্ঘ এই ছুটিকে কেন্দ্র করে। সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটি উৎসবের আমেজ দেখা যাচ্ছে। তারা বলছেন যে তারা কোনোভাবেই এই আমেজকে আসলে মিস করতে চান না। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে রাজশাহীর বিভিন্ন যে টার্মিনালগুলো রয়েছে, সেই টার্মিনালগুলোতেও কিন্তু আমরা ঘরমুখ মানুষের চাপ দেখেছি প্রচুর পরিমাণে বেড়েছে। সেখানেও কিন্তু টিকিট পেতে সমস্যা হচ্ছে, এমনটা আমরা শুনেছি। আমরা সকাল 6:20 তিতুমির এক্সপ্রেস ট্রেনটি এখান থেকে ছেড়ে যেতে দেখেছি। তারপরে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি 6:40, মধুমতি ছেড়েছে 7টা এবং সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি 7:40 ছেড়েছে। এখন যারা অপেক্ষা করছে তারা আসলে মহানন্দা এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছে। 8:15 এই ট্রেনটি ছাড়ার কথা। ঠিক এইভাবে কিন্তু প্রতিটি ট্রেনেই যাত্রীদের উপচে পড়া ভিড় এবং চাপ রয়েছে, যে চাপ সামলাতেও হিমশিম খেতে হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষকে। তবে অতিরিক্ত বগি বাড়িয়ে এই চাপ সামলানোর জন্য রেলওয়ে কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে যাত্রীদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে কিছুটা কষ্ট হলেও আসলে দীর্ঘ এই ছুটি কাটাতে দাঁড়িয়ে হলেও তারা কিন্তু এই ট্রেনের উপরেই বেশি আস্থা রাখছেন। তো এই ছিল শফিক আমার কাছে এখন পর্যন্ত এই ছুটির সর্বশেষ খবর। ছুটি উদযাপনে রাজশাহী এবং চট্টগ্রাম থেকেও সেসব এলাকার মানুষ বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন এবং আমরা রাজশাহী থেকে জানছিলাম আমরা আমাদের সহকর্মী সাইফুর রহমান রকির কাছ থেকে সেখানকার খবর, এবং এর আগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কমল দে। এদিকে লম্বা ছুটিতে অবকাশ যাপনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক পর্যটক সমাগম ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে বুকিং হয়েছে হোটেল, মোটেল এবং রিসোর্টগুলোর 80% রুম। পর্যটক হয়রানি বন্ধ এবং নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন ও টুরিস্ট পুলিশ। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
নানা ব্যস্ততার মাঝেও অন্তত ছুটিতে প্রিয়জনের সান্নিধ্যে আনন্দে কাটাতে চায় সবাই। তাই উৎসব উপলক্ষ সহ ছুটিতে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন পর্যটন নগরী কক্সবাজারে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সাপ্তাহিক ছুটি, বৌদ্ধ পূর্ণিমা, মে দিবস ও পবিত্র শবে বরাতের টানা ছুটিতে পড়তে যাচ্ছে দেশ। তাই লম্বা ছুটিতে অবকাশ যাপনে বিপুল সংখ্যক পর্যটককে স্বাগত জানাতে প্রস্তুত পর্যটন শহর কক্সবাজার। ইতোমধ্যে বুকিং হয়ে গেছে হোটেল, মোটেল ও রিসোর্টগুলোর অধিকাংশ রুম। অফ সিজনেও চাঙ্গা ভাব বিরাজ করায় খুশি পর্যটন সংশ্লিষ্টরা। সামনে একটা সরকারি বন্ধ আছে, ওই বন্ধতে টুরিস্ট আসবে আশা করে আমরা বসে আছি। বিশেষ যে ছুটির দিনগুলা, এই দিনগুলাতে কিছুটা পর্যটক সাড়া দিয়েছে। আমাদের ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো হচ্ছে। আমাদের 80% মতো বুকিং আছে। আমরা আশা করছি যে আমাদের 100% হবে। টানা ছুটিতে আমরা গেস্টদের জন্য প্রত্যেকবারের মতো স্পেশাল বুফে থাকছে। বিপুল সংখ্যক পর্যটক আগমনকে কেন্দ্র করে সৈকত এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি হোটেল মালিক সমিতির এ নেতার। ছিনতাইকারীর মনে হয় প্রবণতা বেড়ে গেছে। সেই ক্ষেত্রে যদি পুলিশ যদি একটু সজাগ থাকে কক্সবাজারে, তাহলে কিন্তু এটার যে গেস্টগুলো আসবে তারা কিন্তু নির্বিঘ্নে কিন্তু ঘুরতে পারবে। পর্যটন শাখা ও টুরিস্ট পুলিশের কর্মকর্তা জানালেন, পর্যটক হয়রানি বন্ধ ও পর্যটন স্পটে নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো বিচটাকে আমরা এই ছুটির সামনে রেখে আমরা একেবারে নিরাপত্তার চাদরে একই সাথে পর্যটক বান্ধব করে আমরা প্রস্তুত রেখেছি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে এবং সবসময় আমরা 24 ঘন্টার জন্যই আমাদের পুলিশ ফোর্স এই সমস্ত এলাকাতে পেট্রোলিংয়ে থাকবে। হোটেল মালিকদের দেয়া তথ্য মতে পর্যটন নগরী কক্সবাজারে 4 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্ট রয়েছে। এতে প্রতিদিন 1.5 লাখ পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীতে ইমারত বিধিমালা মেনে নির্মিত হয়নি বেশিরভাগ ভবন। ঢাকায় যত সংখ্যক ভবন বিল্ডিং কোড মেনে তৈরি হয়েছে আর কত সংখ্যক হয়নি সেই পরিসংখ্যানও নেই রাজুকের কাছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, অবস্থা এমন দাঁড়িয়েছে, আইন কারা মানেননি এই তালিকার চেয়ে আইন মেনে কতটি ভবন তৈরি হয়েছে সেই তালিকা তৈরি করা সহজ। নিয়ম ভাঙার ক্ষেত্রে ব্যক্তি মালিকানার ভবন মালিক তো রয়েছেনই, বাদ যায়নি রাজুক নিজেও। আতিকুর রহমান তমালের রিপোর্ট। রাজুক মালিকানায় থাকা বনানীর ন্যাম ভিলেজ অভিজাত এলাকায় গড়ে তোলা এই 10টি ইমারত বর্তমানে রাজুকের আবাসন প্রকল্প। ইমারত নির্মাণ বিধি মতে পাশাপাশি দুটি ভবনের দূরত্ব হওয়ার কথা অন্তত 15 ফুট। যদিও ন্যাম ভিলেজে রাজুক নিজেই মানেনি বিল্ডিং কোডের এই বিধি, তবে খোলা চোখে এই দূরত্ব তবুও মেনে নেওয়া চলে। কিন্তু যেখানে সরকারি প্রতিষ্ঠান নিজেই আইন ভাঙে, সেখানে ব্যক্তি মালিকানার ভবনগুলো যে গায়ে গায়ে লাগবে তা হয়তো অবধারিতই বলা চলে। পুরান ঢাকায় নতুন যেসব ভবন তৈরি হচ্ছে সেগুলোর ক্ষেত্রে বিল্ডিং কোড দূরে থাক, স্বাভাবিক কিছু নিয়ম নীতিও মানা হয়নি। মূল সড়কের জন্য জায়গা তো ছাড়া হয়নি, নিজেদের থাকার জায়গাটাও করা হয়নি নিরাপদ। এমনকি বিদ্যুতের লাইনের পাশেই চলছে নিত্য বসবাস। রাজধানীতে বিধি না মেনে ভবন তৈরি হওয়ার কথা স্বীকার করে রাজুক বলছে, অন্যায় ঠেকাতেই তারা এখন জরিপ করছেন। সার্ভেটা সম্পন্ন হলে আমি বলতে পারবো যে আমাদের ঢাকা শহরে কতগুলো বিল্ডিং বা কতগুলো বাড়ি তারা নিয়ম মানে করা হয়েছে, কতগুলো নিয়ম মানে করা হয়নি, তারপরে আমরা ডিসিশন নিব। তবে ন্যাম ভিলেজের বিষয়ে রাজুক চেয়ারম্যান ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। মিনিমাম কত ফিট ডিফারেন্স থাকবে সেটা আমরা নিয়ম মানে চলি। সেই সময় তো ওই নিয়মটা ছিল না, আমার মনে হয় ওটা আগে হয়েছে। এটা বর্তমান নিয়মটা কত ফিট দূরত্ব না, এটা আছে, আমাদের রুল আছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন আইন আছে, কিন্তু আইনের কঠোর প্রয়োগ করছে না রাজুক। সমস্যা থেকে উত্তরণে নগর সরকার গঠন এবং মেয়রের ক্ষমতায়নের কথাও বলছেন তিনি। আইন আছে, লোকবল নাই। কিন্তু আমার আবার ব্যাখ্যা কিন্তু অন্য। আজ পর্যন্ত রাজুক কোনোদিন বলে নাই যে আমি ফ্লাইওভার বানাতে পারবো না, আমার লোকবল নাই। সেগুলির ব্যাপারে তাদের আগ্রহ আছে। প্রত্যেকটি সিটি কর্পোরেশনকে নগর পিতা অর্থাৎ ওই শহরের বাবা হিসাবে তৈরি করতে হবে। মূলত বিধি মেনে ভবন তৈরি করতে সরকার অনুমোদিত একজন স্থপতি প্রয়োজন। বিল্ডিং কোড না মেনে ভবন তৈরির সবচেয়ে বড় উদাহরণ হতে পারে এই ঝিলের মাঝে গড়ে ওঠা বিজিএমইএ ভবন। বিশেষজ্ঞরা বলছেন, কখনো কখনো ভবন তৈরির পর তা ভাঙা হয় বা ভাঙার নির্দেশনা দেওয়া হয়, কিন্তু ভবন তৈরির আগেই এসব অনুমোদনহীন ভবন নির্মাণ ঠেকানো উচিত, যা রাজুকের দায়িত্বের মধ্যেই পড়ে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। একটি পরিকল্পিত নগর হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনকে গড়ে তোলার প্রত্যয় নিয়ে আসছে নির্বাচনের ইশতেহার তৈরি করছেন আওয়ামী লীগ আর বিএনপি মনোনীত মেয়র প্রার্থী।
স্থানীয় নেতারা বলছেন, নগরবাসীর প্রত্যাশার কথা ভেবেই প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। শুধু কথায় নয়, নির্বাচিত হলে তা বাস্তবায়ন করার অঙ্গীকারও এই দুই দলের নেতার। নির্বাচনী হাওয়া বইছে এখন পুরো গাজীপুর জুড়ে। শুরু হয়েছে পুরোদমে প্রচার প্রচারণা। ভোটারদের কাছে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। যদিও এখনো আনুষ্ঠানিক ইস্তেহার দেয়নি তারা। আওয়ামী লীগের স্থানীয় নেতারা বলছেন, শ্রমিকদের কথা মাথায় রেখেই বিশেষ পরিকল্পনা থাকছে জাহাঙ্গীর আলমের ইস্তেহারে। এছাড়া প্রাধান্য পাবে যানজট, জলাবদ্ধতার মতো বিষয়গুলো। রাস্তাঘাটের কিছু অগোছালো আছে, সমস্যা আছে, এই সমস্যাগুলোর প্রথম প্রাধান্য দিয়ে আমরা কাজ করব। ড্রেনেজ ব্যবস্থা, প্রত্যেক ওয়ার্ডে আমরা কমিউনিটি সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান ডেভেলপ। এদিকে বিএনপির হাসানুদ্দিন সরকারের ইস্তেহারে থাকবে একটি পরিকল্পিত নগরী গঠনের প্রত্যয়। সেক্ষেত্রে বেশি গুরুত্ব পাবে রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন আর মাদক মুক্ত নগর গড়া। মাদক, এই ছিনতাইকারী, এই সমস্ত সন্ত্রাসী, তাদের যারা প্রশ্রয়কারী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটা হলো আমাদের প্রার্থীর অঙ্গীকার। ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট এবং এই রাস্তার লাইটগুলো। স্থানীয় নেতারা বলছেন, শুধু প্রতিশ্রুতি নয়, তা বাস্তবায়নেও প্রতিজ্ঞাবদ্ধ তাদের প্রার্থীরা। 3 বছর যদি একটা মেয়র কারাগারেই বন্দী থাকে সরকারের রোশানলে পড়ে, তাহলে সে কাজটা করবে কিভাবে? আগামীতে আমাদের মেয়র নির্বাচিত হলে যে সমস্ত পরিকল্পনা আমাদের অধ্যাপক মান্নান সাহেবের ছিল অসমাপ্ত, সেগুলো কাজ উনি আগে সমাপ্ত করবেন। আজকে নৌকার যে জোয়ার এসেছে, আমরা সকল সমস্যার সমাধানকে উপেক্ষা করে আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নৌকা মার্কেট বিজয়কে আমরা সুনিশ্চিত করবো ইনশাল্লাহ। প্রায় 11.5 লাখ ভোটারের গাজীপুর দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন। একদিকে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি, অন্যদিকে জাতীয় নির্বাচনের বছর, প্রতীকের এই লড়াই নিয়ে ভোটারদের জটিল হিসাব নিকাশ। সবকিছু মিলিয়ে জমে উঠেছে এই গাজীপুর সিটি নির্বাচন। তবে জয়ের মালা কে পড়বে সেজন্য অপেক্ষা করতে হবে 15ই মে ভোটের দিন পর্যন্ত। রাশেদ লিমন, সময় সংবাদ, গাজীপুর। নারায়ণগঞ্জে আলোচিত 7 খুনের 4 বছর আজ। গত বছরের 22শে আগস্ট উচ্চ আদালত এই মামলায় মূল অভিযুক্ত নূর হোসেন, র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ সহ 15 জনের মৃত্যুদণ্ড, 11 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিলেও 8 মাসেও প্রকাশ হয়নি পূর্ণাঙ্গ রায়। এ অবস্থায় নিহতদের স্বজনরা হতাশা প্রকাশ করেছেন। রায় কার্যকরে বাকি আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে আশ্বস্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। নারায়ণগঞ্জ প্রতিনিধি শওকত আলী সৈকতকে সঙ্গে নিয়ে আফজাল হোসেনের রিপোর্ট। 2014 সালের 27 এপ্রিল অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। 3 দিন পর শীতলক্ষা নদীতে ভেসে ওঠে তাদের লাশ। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার শেষে র্যাবের তৎকালীন 3 কর্মকর্তা তারেক সাঈদ, MM রানা, আরিফ, নূর হোসেন সহ 26 জনকে মৃত্যুদণ্ড ও 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন বিচারিক আদালত। এই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করলে গত বছরের 22শে আগস্ট 15 জনকে মৃত্যুদণ্ড, 11 জনকে যাবজ্জীবন ও 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন উচ্চ আদালত। কিন্তু উচ্চ আদালতের রায়ের 8 মাস পার হলেও প্রকাশ হয়নি রায়ের পূর্ণাঙ্গ কপি। ফলে থমকে আছে পরবর্তী আইনি প্রক্রিয়া। এমত অবস্থায় ক্ষোভ প্রকাশ করে নিহতদের স্বজনরা রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন। রায় কার্যকারিতা যতক্ষণ পর্যন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত তো আমাদের ভিতরে স্বস্তি নেই। সন্তান হারাইছি, এখানে সরকারের কার্যকরী করছে, এটা আমাদের একটু আত্মায়, আমার সন্তানেরও আত্মায় শান্তি পেত। হাইকোর্টের থেকে যে রায়টা হলো, হাইকোর্টের পরে এখনো এটা একদম ঝিমিয়ে গেল। আসলে কি আমরা এটার বিচারটা পাবো কি পাবো না, খুব একটা অন্ধকারের মধ্যে আছে। আর মামলাটি চূড়ান্ত নিষ্পত্তির উদ্যোগ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবীরা। সরকার এবং অ্যাটর্নি জেনারেল অফিস তারা এটা জনগণের পালস বুঝতে পারবে। মামলাটি যাতে বিলম্বিত না হয় সেটার দিকে রাষ্ট্রপক্ষ খেয়াল রাখবেন। নিহতের স্বজনদের আশ্বস্ত করে অ্যাটর্নি জেনারেল জানান, সর্বোচ্চ আদালতেও দণ্ড নিশ্চিতে আইনি লড়াই চালাবেন তারা। যেহেতু একটা অস্বাভাবিক ধরনের অপরাধ এবং যেহেতু অনেক আসামি এখানে ইনভলভ, সেই জন্য হয়তো বিচারপতিরা এটাকে ফাইনালাইজ করার ব্যাপারে সময় নিচ্ছেন। কোন আদালতের রায়ে ক্ষুব্ধ হলে রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা সেই সুযোগ নিলে 7 খুন মামলাটি চূড়ান্ত নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় 10 মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পরিবার। এ নিয়ে বাকবিতণ্ডার জেরে নিহতের স্বজনদের মারধরের অভিযোগ উঠেছে ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে।
পুলিশ বলছে শিশুর মৃত্যু ও মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। হাবিবুর রহমান পাপুর ছবি ও রাকিবুল হাসানের তথ্য নিয়ে রিপোর্ট। মাত্র 10 মাস বয়সী শিশুর মৃত্যুর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো হাসপাতাল। মায়ের পাশাপাশি পাগল প্রায় নানিও। স্বজনরা জানান, গত 24 এপ্রিল নিউমোনিয়া আক্রান্ত 10 মাস বয়সী শিশু রাফিকে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নেন বাবা রনি আহমেদ। শিশু বিশেষজ্ঞ ডাক্তার সানাউল্লাহর পরামর্শে 2 দিন ওষুধ সেবন করানো হলেও তার অবস্থার উন্নতি হয়নি। বৃহস্পতিবার বিকেলে শিশুটিকে আবারও ওই চিকিৎসকের কাছে নিয়ে যান বাবা। তাদের অভিযোগ, এ সময় ইঞ্জেকশন দেওয়া হলে রাফির অবস্থার আরও অবনতি হয়। এরপর রাজশাহী মেডিকেলে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 15 দিন ধরে ট্রিটমেন্ট চলছে, ছেলের কিছুতেই ভালো হয়েছে না। ডাক্তারকে বলেছে যে কি ওষুধ দিচ্ছেন, যে সর্দি ভালো হচ্ছে না, 700-800 টাকা ভিজিট নেন। ডাক্তার খেপে যাওয়ার পরে একটা ইঞ্জেকশন দিয়েছে লিখে, যে ইঞ্জেকশনটা দেন। ইঞ্জেকশনটা দেওয়ার পরে ছেলে ছটপট করতে করতে ছেলে নিঃশব্দ হয়ে গেছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার রাতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যান স্বজনরা। এ সময় তাদেরকে মারধর করা হয় বলেও অভিযোগ স্বজনদের। ডাক্তারকে জিজ্ঞেস করতে যাই, আপনি ভুল ট্রিটমেন্ট করেছেন, ভুল ওষুধ দিয়েছেন, আর আমাদেরকে ওনার সিকিউরিটি গার্ড সহ যতজন ডিউটিতে ছিল আমাদেরকে মেরেছে। ছেলের মা সিজারের রোগী তাকে মেরেছে, শুনেন, ছেলের বাপকে মেরে রক্তাক্ত করেছে, ছেলের দাদাকে মেরে রক্তাক্ত করেছে। মাটার অবস্থা কি হবে? আমরা বিচার চাই, ডাক্তারের বিচার কি করবেন আপনারা। এ নিয়ে ক্লিনিক ও আশপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরিস্থিতি শান্ত আছে, কোনো সমস্যা হয় নাই। তবে যে শিশুটা মারা গেছে, তো তাদের লোকজন যদি আমাদের কাছে অভিযোগ দাখিল করে, সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব। এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সময় সংবাদ, রাজশাহী। সকালের সময় আরো থাকছে। এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলের ফাইনালে আজ মুখোমুখি হবে তুর্কমেনিস্তান বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও শিরোপা ধরে রাখতে মরিয়া স্বাগতিকরা। বিশুদ্ধ ব্রাশের তৈরি সর্বোৎকৃষ্ট ভাল্ব আরএফএল বাথরুম ফিটিংস। ভালো চেনেন, ভালো কেনেন। দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিনই বাড়ছে ভারত বাংলাদেশের মধ্যে যাত্রী যাতায়াতের সংখ্যা। এতে বাড়ছে রাজস্ব, কিন্তু সেই তুলনায় বাড়েনি সেবার মান। অবশ্য যাত্রী সেবার মান বাড়াতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কলকাতা, চেন্নাই, দার্জিলিং সহ ভারতের বিভিন্ন জেলায় যাওয়ার জন্য হিলি সড়ক ও ট্রেন যোগাযোগ বেশ ভালো। এজন্য বিভিন্ন জেলার শিক্ষার্থী, ভ্রমণকারী কিংবা চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া রোগীরা সহজ পথ হিসেবে এই ইমিগ্রেশন চেকপোস্টকেই বেছে নেন। ফলে এখানে বেড়েছে যাত্রী পারাপারের সংখ্যা। তবে যাত্রীদের অভিযোগ, এই চেকপোস্টে নেই কোনো যাত্রী ছাউনি কিংবা রেস্টুরেন্ট। এতে রোদ বৃষ্টিতে ভিজে পারাপার হতে হয় তাদের। আমাদের এখানে একটু বসার ব্যবস্থা হলে ভালো হতো, মানে মেয়েরা আসার জন্য একটা সুষ্ঠুভাবে বসতে পারে কিছুক্ষণের জন্য। একটা মাত্র টয়লেট, সেই টয়লেটে মহিলা এবং জেন্টস দুটোই ব্যবহার করে, এবং টয়লেটের অবস্থাটা ভালো না। এই যে আসার সময় 500 টাকা ট্যাক্স আমরা সোনালী ব্যাংকে দিয়ে আসি, তো সেই ট্যাক্সটা যে আমরা দিই, তার ট্রাভেল ট্যাক্সের যে আমরা যে পাবো, যে সেবাটা পাবো, সেই সেবাটাই তো তারা আমাদেরকে দিচ্ছে না। অবশ্য দ্রুত এসব সমস্যা কাটিয়ে উঠতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। এখানকার অবকাঠামোগত উন্নয়নের বিষয়টা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করিয়েছি। তারা খুব দ্রুত এখানে একটা সুন্দর স্থাপনের বিষয় সম্পর্কে আমাকে আশ্বস্ত করিয়েছে। এখানে ক্যান্টিন হবে, এখানে ভালো বসার জায়গা এবং ল্যাট্রিন থাকবে। গত 6 মাসে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে 84,604 জন যাত্রী পাসপোর্টে যাতায়াত করেছেন। এর মধ্যে 42,846 জন বহিঃগমন যাত্রীদের কাছ থেকে রাজস্ব আদায় হয়েছে 2,11,19,500 টাকা। সময় সংবাদ, হিলি। দলিত সম্প্রদায়ের লোকেরা বংশগত পেশার বাইরে খুব একটা যেতে চান না। তবে এখন সময় পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে অনেকেই বদলাচ্ছেন পূর্বপুরুষের পেশা। এমনই একজন দিনাজপুরের বিরমপুরের উজ্জ্বল দাস। পেশা হিসেবে তিনি বেছে নিয়েছেন ক্রিকেট ব্যাট তৈরির কাজ। মজার বিষয় হলো, তিনি নাকি ক্রিকেট খেলাই বোঝেন না। দিনাজপুর ঘুরে এসে সাইদুর রহমানের ক্যামেরায় সানবীর রূপলের প্রতিবেদন। ক্রিকেট মানেই উচ্ছলতা, ক্রিকেট মানেই উন্মাদনা।
ক্রিকেট খেলা বোঝেন না বা কখনোই খেলা দেখেননি বাংলাদেশে এখন এমন লোক খুঁজে পাওয়া যায়। তবে বয়স্ক যুবক এমন একজন হচ্ছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার ইসলামপুরের উজ্জ্বল দাস। ক্রিকেট খেলা বুঝেন না, এমনকি দেখেন না, অথচ একজন ক্রিকেট ব্যাট বানানোর কারিগর। দাদা কি ক্রিকেট খেলতে পারেন নাকি? না, পারি না, শুধু আপনার ব্যাট তৈরি করতে পারি। ইন্টারেস্টিং। ব্যাট কিভাবে করে তৈরি করেন, আমরা একটু ব্যাট তৈরি করে একটু দেখতে চাই। দেখবেন। উজ্জ্বলের গল্পের শুরুটা উজ্জ্বল ছিল না, লেখাপড়া খুব একটা করতে পারেননি। সনাতন ধর্মের ঋষি সম্প্রদায়ের বংশগত পেশা বাদ্যযন্ত্র তৈরি ও মেরামতে অসুস্থ বাবা ধীরেন দাসকে সাহায্য করেছেন। তবে মন আটকে গেছে ব্যাট তৈরিতে। সংসারের হাল ধরতে স্বল্প বেতনে মামার সঙ্গে কাজ নেন ব্যাট তৈরি ও মেরামতের দোকানে। অর্থের অভাবে সংসারের অনটন কাটছে না। এরপর পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর অর্থায়নে সাহায্যের হাত বাড়িয়ে দেয় গ্রাম বিকাশ কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠান। স্ত্রী ফুলকুমারী দাসকে তারা অনুদান দেন ৫,০০০ টাকা। শুরু হয় তার নিপুণ হাতে ক্রিকেট ব্যাট তৈরি। এই মামার দোকানে বসে থাকতাম, দেখতাম, একটা দুটা করতাম। তখন একটা দুটা করতে করতে শিখে গেলাম। একবারে ভালোটা ওটা ৩০০ টাকা রেট, আর তার চেয়ে যেটা একটু নর্মালটা ওটা আপনার ২৫০ টাকা রেট। সন্তান সম্ভবা স্ত্রী কুসুম কুমারীর মুখে এখন কুসুম হাসি লেগেই থাকে। স্বামী উজ্জ্বলের মেধা মননে এমন ঔজ্জ্বল্যে ছোট সংসার এখন ছোট্ট সুখের নীড়। আমি সুখেই আছি, আমি ভালোই আছি। তো আমার স্বামী যতটুকু পারছে সে ব্যবসা করছে, তো এই ব্যবসার টাকা দিয়েই আমাদের সংসার ভালোই চলে। উজ্জ্বল ব্যাট তৈরির এই ব্যবসা শুরু করেছেন ৬ বছর ধরে। সপ্তাহে ১৫ থেকে ২০টি ব্যাট তৈরি করতে পারেন তিনি। যে ব্যাট সচ্ছলতার মুখ দেখিয়েছে, সেই ব্যাট সঙ্গী করে জীবনের মাঠে খেলে যেতে চান আজীবন। সানবীর রূপল, সময় সংবাদ, দিনাজপুর। ধর্ষকের কাছে নারীর কোনো ধর্ম নেই শীর্ষক একটি কলাম লেখাকে কেন্দ্র করে নির্বাসিত লেখক তসলিমা নাসরিন সহ ৪ জনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদ মাহবুব আলম নামের এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর শাহজাহানপুর থানায় মামলাটি করেন। মামলার নম্বর ৩৬-এ অন্য আসামিরা হলেন অনলাইন পোর্টাল উইমেন চ্যাপ্টারের সম্পাদক সুপ্রীতি ধর, সুস্মিতা সীমন্তী ও লীনা হক। মামলায় বলা হয়, লেখিকার ওই বক্তব্যে বাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় তিনি লেখিকা ও সংশ্লিষ্ট ওয়েবসাইটের সম্পাদকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। গত ১৮ এপ্রিল শাহজাহানপুর থানায় মামলাটি করতে গেলে পুলিশ তা গ্রহণ না করে আদালতে যাওয়ার পরামর্শ দেন বাদীকে। এরপর ১৯ এপ্রিল বাদী মাহবুব আলম আদালতের শরণাপন্ন হলে আদালত শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা নেওয়ার নির্দেশ দেন। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৌদ্ধ পূর্ণিমা, মে দিবস, শবে বরাতের লম্বা ছুটির ফাঁদে দেশ। বাস, ট্রেনে কর্মব্যস্ত মানুষের শহর ছাড়ার ধুম। কক্সবাজারে হোটেল মোটেলের বুকিং শেষ। ৮ মাসেও প্রকাশিত হয়নি নারায়ণগঞ্জের ৭ খুন মামলার পূর্ণাঙ্গ রায়। স্বজনদের হতাশা, রায় দ্রুত কার্যকরের আশ্বাস অ্যাটর্নি জেনারেলের। গাজীপুর সিটি কর্পোরেশনকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ২ দলের মনোনীত মেয়র প্রার্থীর। নির্বাচিত হলে বাস্তবায়নের অঙ্গীকার। রাজধানীতে ইমারত নির্মাণ বিধিমালা মেনে নির্মিত হয়নি বেশিরভাগ ভবন। নিয়ম ভাঙার তালিকায় খোদ রাজু। আইন থাকলেও নেই প্রয়োগ। এবং ২ কোরিয়ার অংশগ্রহণে শুরু হলো ঐতিহাসিক আন্তঃকোরীয় সম্মেলন। পরমাণু অস্ত্রমুক্ত করার লক্ষ্য। ৬৫ বছরে প্রথম দক্ষিণে পা রাখলেন উত্তরের নেতা। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।